আজকে ক্লাস 6-এর প্রথম চ্যাপ্টারে আকাশভরা সূর্যতারা চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা কমেন্টে অনেকেই বলেছো যে একটু প্রশ্ন উত্তরগুলো বলে দিতে ইম্পর্টেন্ট। তো আগের দিনে যেটা পড়েছিলাম 5 পাতা পর্যন্ত সেখান থেকে আমি কিছু প্রশ্ন তুলে ধরবো এবং সেগুলো তোমরা উত্তর আমি অলরেডি দাগ দিয়ে দিয়েছি। তোমরা আগের ভিডিও থেকে দেখে নিও কীভাবে কী লিখতে হবে। আমি আজকেও একটু একটু করে যতটা পারবো বলে দেবো। তো কিছু কিছু প্রশ্ন দেখে নাও। আচ্ছা, প্রথমে তোমাদেরকে একটা হোমওয়ার্কের প্রশ্ন দিয়েছিলাম, দেখলাম কমেন্টে কেউই করনি প্রশ্নটা, সত্যি অবাক লাগলো, কিন্তু এটা খুবই ইজি ছিল। যে দূরত্বের বিচারে এই প্রশ্নটা দিয়েছিলাম হোমওয়ার্কে, যে দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে রয়েছে। এটা আমি তোমাদেরকে বলেছিলাম কমেন্ট বক্সে দিতে, কিন্তু তোমরা কেউ রেসপন্স করোনি। একটু রেসপন্স করলে ভালো লাগবে, যে কমিউনিকেট করতে একটু সুবিধা হয়। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে কমেন্ট করবে। এটা উত্তর হবে 3য় নম্বরে, ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে বুধ, শুক্র এবং পৃথিবী, এটা কত নাম্বার হচ্ছে? 3য় নাম্বার, ঠিক আছে? এটা 3 নাম্বার হবে উত্তরটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রশ্নগুলো দেখব। প্রথমে দেখো, বলছি মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়। মহাবিশ্ব সৃষ্টিটা তোমাদের প্রথম পাতাতেই রয়েছে, আমি চেষ্টা করছি বলে দেওয়ার। আমি আগের ভিডিওতে অলরেডি দাগ দিয়ে দিয়েছি কীভাবে সৃষ্টি হয়। এই যে এখান থেকে লিখতে হবে। এটা কিন্তু আমি 1 নম্বরের জন্য নয়, মোটামুটি 2 নম্বরের মতো দিয়েছি, ওই জন্য একটু বড় হবে। এখান থেকে প্রায় এতটা এই উল্কা সৃষ্টি পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, মাঝখানে কিছু জিনিস তোমরা একটু ছোট করলেও করতে পারো, ঠিক আছে? তোমরা নিজেদের মতো উত্তরটা লিখবে। তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা আমাদেরকে কমেন্ট করবে অবশ্যই, ওকে? এরপরে বলছে জ্যোতির্বিজ্ঞান কি। জ্যোতির্বিজ্ঞান হচ্ছে এই যে এখানে রয়েছে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান কিন্তু হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। সেখানে কি আলোচনা করা হয়? চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা ইত্যাদি পর্যবেক্ষণ করা হয় যে বিজ্ঞানের শাখায়, তাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়। আমি যেটা বললাম সেটা পজ করে তোমরা লিখে নিতে পারো। মহাকাশের চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা ইত্যাদি পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করা হয় বিজ্ঞানের যে শাখায়, সেই শাখাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান, ঠিক আছে? এটা তোমরা জ্যোতির্বিজ্ঞানের সংজ্ঞা হিসেবে লিখতে পারো। তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে নীহারিকা বলতে কী বোঝো। নীহারিকার আরেকটা নাম আমি নেবিউলা বলে দিয়েছি। এবং এর থেকে কিসের জন্ম? নেবিউলা একদম খুব ইজিভাবে এক লাইনে রয়েছে, তোমরা প্রথম লাইনটাই রয়েছে। এবং সেখান থেকে কিসের সৃষ্টি হয়? নক্ষত্রের সৃষ্টি হয়। এই যে একদম বইয়ের প্রথম লাইনেই রয়েছে নেবিউলা কাকে বলে, এবং তারপরেই লেখা আছে নক্ষত্রের জন্ম হয়, ওকে? নেক্সট বলছে ছায়াপথ বলতে কী বোঝো। দেবে ছায়াপথের সংজ্ঞা, আমি আর এগুলো ডিটেলসে বলছি না, তোমাদের বইয়ের প্রথমেই রয়েছে। এবং তারপরে রয়েছে পৃথিবী, এবং পৃথিবী সূর্য কোন ছায়াপথে রয়েছে। ছায়াপথের নাম হচ্ছে আকাশগঙ্গা। পৃথিবী, সূর্য এইসব বা আমাদের যে অন্যান্য গ্রহ, এগুলো আকাশগঙ্গা ছায়াপথে রয়েছে, ওকে? এরপরে হচ্ছে কিছু কিছু সংজ্ঞা দিয়েছি, যেমন নক্ষত্রের সংজ্ঞা লিখবে, নক্ষত্র মণ্ডল কী, সৌরকলঙ্ক কী, সৌরঝড় কী, প্রত্যেকটা রয়েছে। নক্ষত্র রয়েছে তোমাদের 2 পাতাতেই রয়েছে, নক্ষত্র এবং নক্ষত্র মণ্ডল। এখানে একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে এখানে রয়েছে নক্ষত্র কাকে বলে, এই যে দাগ দিয়ে দিয়েছি আমি আগের দিন ভিডিওতে, ঠিক আছে? নক্ষত্র। আর নক্ষত্র মণ্ডল হচ্ছে নিচে, এখানে রয়েছে নক্ষত্র মণ্ডল। এক ঝাঁক তারাকে বলা হয় নক্ষত্র মণ্ডল। সংজ্ঞার সাথে সাথে চেষ্টা করবে একটা করে উদাহরণ দিয়ে দেওয়ার। পাশে যেমন একটা উদাহরণ দিয়ে দিলে কালপুরুষ, বকমণ্ডল বা সপ্তর্ষি মণ্ডল, এরকম একটা উদাহরণ দিয়ে দিলে, ওকে? আচ্ছা, এরপরে আমি দিয়েছি সৌরকলঙ্ক। সৌরকলঙ্ক রয়েছে 5 নম্বরের চ্যাপ্টারে, বা 5 নম্বর পাতাতে রয়েছে। এই যে এখানে সৌরকলঙ্ক রয়েছে, এটা পুরোটাই লিখতে হবে। তারপরে রয়েছে সৌরঝড়, যেটা রয়েছে এই যে এখানে এই জায়গাটাতে সৌরঝড় রয়েছে, ঠিক আছে? এগুলো পড়িয়ে দিয়েছি বলে আমি বারবার রিপিট করছি না আর, হ্যাঁ, টাইমটা যাবে তো তাই। তো এরপরে হচ্ছে নেক্সট দিয়েছি 5 নম্বরে রয়েছে, দেখো 6 নম্বরে তারার রঙের সাথে উষ্ণতার কী সম্পর্ক। তারার রঙের সাথে তারার রঙের ওপরই উষ্ণতা নির্ভর করে। এখানে তারার রঙ যেগুলো রয়েছে এগুলো লিখতে হবে তোমাদেরকে। এই যে এখানে এই যে নক্ষত্র, তারার রঙের সাথে যেগুলো রয়েছে, এই যে কোন তারা কতটা উত্তপ্ত তার রং দেখে বোঝা যায়, এটা লিখবে। তারপরে কিছু উদাহরণ দিয়ে দেবে, যেমন লাল তারার উষ্ণতা সব থেকে কম, সংখ্যায় কিন্তু বেশি, মাঝারি হলুদ তারার উষ্ণতা একটু বেশি, এইগুলো লিখে নেবে, এই উদাহরণগুলো হিসেবে লিখতে পারবে। এর পরের প্রশ্নটাই দিয়েছে ওর সাথে, যে কোন তারার উষ্ণতা ও উজ্জ্বলতা সব থেকে বেশি। তাহলে কোন তারার হবে? আমরা যদি বইয়ে দেখি, সাদা তারার উষ্ণতা উজ্জ্বলতা সব থেকে বেশি। এর সাথে 1+1 হিসেবে আমি এটা দিয়েছি। এরপরে দিয়েছি 7 নম্বরে আলোকবর্ষ কী।
আলোকবর্ষ কি, এটা একটু কনফিউশন হচ্ছিল, একটু নানা রকমভাবে লেখা আছে, ওই জন্য আমি চেষ্টা করেছি এখানে উত্তরটা লিখে দেয়। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। দেখো এখানে রয়েছে ছায়াপথের দূরত্ব আলোকবর্ষ এককে পরিমাপ করা হয়। এখানে প্রথম লাইনটা লিখলে ছায়াপথের দূরত্ব আলোকবর্ষ এককে পরিমাপ করা হয়, এটা প্রথমে এক লাইন লিখলে। তারপর আলোকবর্ষকে সংজ্ঞাটা দিলাম, 1 বছরে নির্দিষ্ট গতিবেগটা আমি ইন ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আলো যতটা দূরত্ব পার হয় বা অতিক্রম করেও লিখতে পারো, তাকে বলা হয় 1 আলোকবর্ষ। এটা হচ্ছে আলোকবর্ষের সংজ্ঞা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন দিয়েছি, যেটা হচ্ছে কয়েকটি নক্ষত্র মণ্ডলের নাম লেখো। নক্ষত্র মণ্ডল মানে সপ্তর্ষি মণ্ডল, এম আকৃতি যেটা হয় সেটা ক্যাসিওপিয়া, বকমণ্ডল ক্রুশ চিহ্নের মতো, এবং চেষ্টা করবে প্রত্যেকটা চিহ্ন দিয়ে দিতে, যে বকমণ্ডল লিখলে তার ব্র্যাকেটে লিখে দাও ক্রুশ চিহ্ন, বা লিখলে ক্যাসিওপিয়া তার ব্র্যাকেটে লিখে দাও এম অক্ষরের মতো, ঠিক আছে। এগুলো একটু শেপগুলো দিয়ে দেবে, আকারগুলো কেমন। তারপরে বলেছে ধ্রুবতারা ও সন্ধ্যাতারা কোন আকাশে দেখা যায়। ধ্রুবতারা কোন আকাশে দেখা যায়? ধ্রুবতারা উত্তর আকাশে দেখা যায়। সন্ধ্যাতারা কোন আকাশে দেখা যায়? এটা আমরা আগামী চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে। ওই জন্য এটা তোমরা পরের যে ভিডিওটা এরপর আমি পড়াবো, মানে 5 পাতার পর যেটা পড়াবো, সেটা ওখানে রয়েছে সন্ধ্যাতারা কোথায় দেখতে পাওয়া যায়। এটা কিন্তু উত্তরটা আমি এখন বলে দিচ্ছি, বুঝিয়ে দেবো। এটা হচ্ছে পশ্চিম আকাশে দেখতে পাওয়া যায়। ধ্রুবতারা উত্তর আকাশে আর সন্ধ্যাতারা হচ্ছে পশ্চিম আকাশে। এরপর হচ্ছে সৌরজগৎ কীভাবে সৃষ্টি হয়। এটা একটু 2 বা 3-এর জন্য পড়ে রাখবে, একটু বড় হবে, হ্যাঁ, সৌরজগতেরটা। দেখো এখানে আমি সৌরজগৎটা বার করেছি, কীভাবে লিখবে একটু বলে দিই, ঠিক আছে। ব্র্যাকেটগুলো বইটা বার করে নিও, যেভাবে ব্র্যাকেটগুলো লিখেছি এবং পেন্সিল দিয়ে সেরকম করে লিখে নিও, তাহলে একটু ছোট করা যাবে। এখানে দেখো রয়েছে, প্রথমে বলছে প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। এই লাইনটা পুরোটাই দেবে। তারপরে এখান থেকে দাগ দাও, পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ ও শক্তি তৈরি হয়, এটা কেটে দেবে। তৈরি হওয়ায় জ্বলন্ত, এখানে এর ফলেটাও কেটে দেবে, তৈরি হওয়ায় জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে, হলো। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে, এর ওপরে লিখবে চারিদিকের পর হবে গ্রহ ও উপগ্রহ রূপে। যে আমি ছোটো ছোটো করে লিখেছি, বোঝা না গেলে তোমরা লিখে নাও এখানে, যে এরপরে সূর্যের চারিদিকে হওয়ার পর এইটা হবে গ্রহ ও উপগ্রহ রূপে প্রদক্ষিণ করতে থাকে। তারপরে তোমরা এখান থেকে লিখবে যে এই সব কিছু, যে এখান থেকে, এখানে আমি দাগ দিয়েছি, এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ বা সৌরপরিবার। একটু হলো, এতটা তো লেখা যায় না, ওই জন্য আমি একটু ছোট করে দিয়েছি। এইটা হচ্ছে 2 নম্বরের মতো তোমাদেরকে লিখতে হবে, তোমরা দাগ দিয়ে নিও। তাহলে এই কটা প্রশ্নই দিলাম আপাতত 2 নম্বরের মতো, কিন্তু শর্ট কোশ্চেন যেগুলো আছে এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন্স আছে, আমি কিন্তু শর্ট কোশ্চেন্সগুলো দিইনি, কারণ সেটা দেওয়া সম্ভবও না, তোমরা পুরো টেক্সটটাই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এতগুলো কোশ্চেন্স দিলাম, এরপরে আমি পরবর্তী চ্যাপ্টারটা আমি কন্টিনিউ করবো। এর পরের দিনে, আগের দিন 5 পর্যন্ত ছিল, তারপরটা আমি কন্টিনিউ করছি। আজকে ক্লাস 6-এর প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্যতারার দ্বিতীয় পার্টটি আমরা আলোচনা করব। প্রথম দিনে আমরা 5 পাতা পর্যন্ত আলোচনা করেছিলাম এবং আজকে 5 পাতার পর থেকে আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে আমরা আগের দিন, এবারে আজকে এই 6 পাতা থেকে হবে। কি আছে দেখো, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, সেটার নাম কি? সন্ধ্যা তারা। তাহলে সন্ধ্যা তারা বলতে পারে কোন আকাশে দেখতে পাওয়া যায়? সেটা হবে পশ্চিম আকাশে। তারপর বলছে কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতো মোটেই মিটমিট করে না, ওটা আসলে শুক্র গ্রহ। শুক্র গ্রহ মানে সৌরজগতের দ্বিতীয় গ্রহ, বুধের পর যেটা শুক্র গ্রহ। এই শুক্র গ্রহকে সন্ধেবেলা ছাড়া আর কোন সময়ে আকাশের কোন দিকে দেখা যায় জানো? এটা একটা প্রশ্ন করেছে, যে শুক্র গ্রহ সূর্যাস্ত ডোবার পর 1 ঘন্টা কি 2 ঘন্টা পর দেখা যায়, সূর্যাস্ত হওয়ার পর শুক্র গ্রহকে। আর কখন দেখা যায়? আর একটা মাথায় রাখবে, যখন সূর্য ওঠে তার কিছুক্ষণ আগে এবং সূর্য ডোবার কিছুক্ষণ পরে সাধারণত শুক্র গ্রহকে দেখা যায়। ওকে, এরপরে আমরা গ্রহর বৈশিষ্ট্যগুলো পড়ব।
তো এখানে গ্রহর 4টে বৈশিষ্ট্য আছে। গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই, প্রথম এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার বলছে নক্ষত্রের আলোয় আলোকিত হয়। যেহেতু গ্রহের নিজস্ব কোনো আলো এবং উত্তাপ নেই এবং আলোটা পায় কোথা থেকে, যেমন পৃথিবী একটি গ্রহ, আমাদের নিজস্ব আলো নেই। কোথা থেকে আলো পাচ্ছি আমরা? একটা নক্ষত্রের সাহায্যে, মানে সূর্য থেকে আমরা আলোয় আলোকিত হচ্ছে, সূর্যের আলোয় আমরা নিজেদের দেখতে পাচ্ছি, ওই জন্যই বলা হয় নক্ষত্রের আলোয় আলোকিত। আর কি হয়, নক্ষত্রের চারিদিকে ঘোরে, মানে নক্ষত্রের আকর্ষণ মানে পৃথিবী থাকে, পৃথিবী কী করে, সব কিছুকে নিজের দিকে টানে বলে ক্রমাগত গোল 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 করে প্রত্যেকটা গ্রহ ঘুরতে থাকে সূর্যের চারিদিকে। এরপর বলছে 4 নাম্বারটা হচ্ছে গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। সূর্য আমাদের থেকে বহুগুণ বড়, ওই জন্য এখানে বলছে যে গ্রহ নক্ষত্র অর্থাৎ সূর্যের মতো একটা নক্ষত্র, তো সূর্যের থেকে অনেকখানি ছোট হয়। তো এগুলো হলো গ্রহের বৈশিষ্ট্য। হ্যাঁ, এবার যদি তোমাদেরকে গ্রহের সংজ্ঞা বলে তাহলে এখান থেকে তোমাকে তৈরি করতে হবে যে গ্রহের যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই এবং উত্তাপ নেই তাকে বলা হয় গ্রহ। ঠিক আছে, এরপরে হচ্ছে এবারে সৌর পরিবারে কিছু দিয়েছে এই জায়গাটাতে। কি বলছে দেখো, এক মিনিট। আচ্ছা, এখানে বলছে সৌর পরিবারের ভেতর দিকের গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টে গ্রহ রয়েছে। অ্যাকচুয়ালি টোটাল আমাদের 8টা গ্রহ রয়েছে, তার মধ্যে প্রথম 4টে মানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলোকে বলছে অন্তস্থ গ্রহ, এই যে অন্তস্থ প্যাকেটে দেওয়া আছে। এরপরে বলছে সৌর পরিবারের বাইরের দিকের বহিস্থ গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এটা কিন্তু প্রশ্ন আসে যে সৌরমণ্ডলের অন্তস্থ গ্রহ কোনগুলি এবং বহিস্থ গ্রহ কোনগুলি। তার মানে কি, প্রথমে এইটা লিখে দিতে হবে যে সৌর পরিবারের ভেতর দিকে যেসব গ্রহগুলো থাকছে সেইগুলোকে বলছে অন্তস্থ গ্রহ, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর যদি বলে বহিস্থ গ্রহ কি, তাহলে এখান থেকে বলতে হবে সৌর পরিবারে যেগুলো বাইরের দিকে থাকে যেসব গ্রহগুলো, সেগুলোকে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এটা হলো বহিস্থ গ্রহের সংজ্ঞা। এরপর বলছে প্রতিটা গ্রহের কেন্দ্র দিয়ে একটা সরলরেখা কল্পনা করা হয়েছে যাকে অক্ষ বলে। অক্ষ বলতে কোনটাকে বলছে না, প্রতিটা গ্রহের কেন্দ্র দিয়ে একটা সরলরেখা কল্পনা করা হয়েছে। প্রত্যেকটা গ্রহ এরকম করে প্রত্যেকটা গ্রহ থাকছে এবং তার মাঝখান থেকে উত্তর বিন্দু দক্ষিণ বিন্দু যদি যুক্ত করা হয় ওটাকে অক্ষ বলা হয়। ঠিক আছে, আর সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহই নিজের অক্ষের চারিদিকে ঘুরছে এবং একে বলছে আবর্তন। আর এইটা হচ্ছে আবর্তনের সংজ্ঞা। আচ্ছা, নিজের অক্ষের চারিদিকে ঘোরার সাথে সাথে প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে, এটাকে বলছে পরিক্রমণ গ্রহ। এবার আমি এটা বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা পৃথিবীর যেটা উত্তর আর দক্ষিণ বিন্দু যখন যুক্ত করা হয় এটাকে বলা হয় অক্ষ। ঠিক আছে, এটাকে বলছে অক্ষ। এই অক্ষ বরাবর ওর নিজের চারদিকে ঘোরে। একটা যদি ছবি দেখায়, মডেল দেখায়, তাহলে বুঝতে পারবে। তোমরা এই গ্লোবটা আশা করি দেখতে পাচ্ছ। এই গ্লোবটা দেখো, এখানের উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা ক্রমাগত ঘুরছে। এটা কিসের ওপর ভিত্তি করে ঘুরছে? এই উত্তর থেকে দক্ষিণে যদি আমি একটা ভেতর দিকে রেখা করি, যেটা গোলটার ভেতর, তাহলে ওই গোলটার ভিত্তিতে, মানে এই উত্তর থেকে দক্ষিণ দিকে যদি আমি একটা সরলরেখা টানি, যেটাকে অক্ষ বলছি, ওই অক্ষের ভিত্তিতেও চারদিকে ঘুরছে এরকম করে, নিজের অক্ষের চারিদিকে। ঠিক আছে, এভাবে যখন সূর্য থাকে, যদি এখানে একটা সূর্য আঁকি, এটাই ধরে নাও সূর্য, এটাকে আমি যদি সূর্য বলি, তাহলে কি করে পৃথিবী, এরকম করে আরেকটা ব্যাপার থাকে যেটা সূর্যের চারিদিকে একটা এরকম করে কক্ষপথ থাকে। সেই কক্ষপথে প্রতিটা গ্রহ নিজস্ব গ্রহর একটা আলাদা আলাদা কক্ষপথ, বুধের আলাদা কক্ষপথ, শুক্রের আলাদা কক্ষপথ, পৃথিবীর আলাদা কক্ষপথ। এইটা ধরে না পৃথিবী, তাহলে পৃথিবী এই কক্ষের ওপর থেকে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে এরকম করে ঘুরতে পৃথিবীর চারিদিকে ঘুরছে। ঠিক আছে, ও কিন্তু নিজের অক্ষও ঘোরে এবং পৃথিবীর চারিদিকেও ঘোরে। তাহলে এই নিজের অক্ষে ওপর ঘোরাটাকে বলছে আবর্তন গতি, আর যেটা এর চারিদিকে ঘুরছে মানে সূর্যের চারিদিকে ঘুরছে সেটাকে বলছে পরিক্রমণ।
ঠিক আছে, দুটো টপিক কিন্তু আলাদা। নিজের চারিদিকে ঘোরাটা হচ্ছে আবর্তন, আর সূর্যের চারিদিকে ঘোরাটা হচ্ছে পরিক্রমা। ঠিক আছে, এবারে এক্সাম্পল দিয়েছি কিছু, যে শুক্র আর ইউরেনাস বাদে এখানে দেখো এক্সাম্পল দিয়েছে যে প্রতিটা গ্রহই তো ঘুরছে নিজস্ব চারিদিকে, সব ম্যাক্সিমাম গ্রহই কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এই যে ঘুরছে এগুলো ম্যাক্সিমামটাই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কিন্তু কিছু কিছু এক্সামশন আছে, বা যাকে বলে এক্সেপশন, মানে ব্যতিক্রম যাকে বলে। দুটো গ্রহের ব্যতিক্রম রয়েছে, যেমন শুক্র আর ইউরেনাস। এই দুটো গ্রহ কিন্তু ঘোরার যে দিকটা সেটা কিন্তু আলাদা। কোন দিক? এটা কিন্তু ওই নর্মালি যেদিকে ঘোরে সেদিকে ঘোরে না। এই কিন্তু শুক্র পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, পূর্ব থেকে পশ্চিম। আর ইউরেনাস আবার উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে। আর বাকি সমস্ত যতগুলো গ্রহ আছে সব গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এটা একটু মুখস্থ করতে হবে। সব গ্রহ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব ঘোরে, শুধুমাত্র শুক্র ঘোরে পূর্ব থেকে পশ্চিম, আর ইউরেনাস ঘোরে উত্তর থেকে দক্ষিণ। এই হচ্ছে বন্টন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এবারে প্রত্যেকটা গ্রহই দেখো, এখানে তোমাদের প্রত্যেকটা গ্রহের একটু একটু করে বর্ণনা দিয়ে দিয়েছে, এবং প্রতিটা গ্রহের একটা স্পেশালিটি আছে, সেগুলো থেকে শর্ট কোশ্চেনটা মেনলি আসে। বইটা নিয়ে বসো এবং সেগুলোকে দাগ দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, প্রথমত বলেছে বুধ গ্রহ দিয়ে দিয়েছে। অনেক সময় হতে পারে যে তুমি যে গ্রহে বাস করো সেই গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, সেক্ষেত্রে তখন তোমাকে পৃথিবীর ওপর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এরকম পয়েন্ট পয়েন্ট এখানে বুলেটিনে দেওয়া আছে, তোমরা সেটা 1 নম্বর 2 নম্বর করে লিখতে পারো। তাহলে এখানে প্রথম গ্রহ হচ্ছে, সৌরজগতের প্রথম গ্রহ হচ্ছে বুধ, এটা লেখা আছে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, দূরত্ব দিয়ে দিয়েছে 5.8 কোটি কিলোমিটার। তাহলে এইটা একটা শর্ট কোশ্চেন আসতে পারে। সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সূর্যে ধূসর রঙের গ্রহের গায়ে প্রচুর গর্ত থাকে। এইখানে এর গায়ে অনেক ধূসর রঙের একটা গর্ত রয়েছে, প্রচুর পরিমাণ দেখা যায়। যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা 430 ডিগ্রি সেলসিয়াস, আবর্তন গতি হচ্ছে 58 দিন 17 ঘন্টা, আর পরিক্রমণ হচ্ছে 88 দিন। আবর্তন গতি মানে এই যে আমরা তখন সূর্যটা দেখালাম, এই যে এক পাক ঘুরতে, আমাদের যেমন এক পাক ঘুরতে কতক্ষণ লাগে? 24 ঘন্টা। এক পাক ঘোরা মানে আমাদের 24 ঘন্টা পেরিয়ে যায়, অর্থাৎ একদিন পেরিয়ে যায়। এর নিজের এক পাক ঘুরতে সময় লাগে 58 দিন। আবর্তন একবার, আমাদের আবর্তন হয় 24 ঘন্টাতে, এর 58 দিন লেগে যায়, মানে এতটাই স্লো প্রসেসে ঘোরে। এবং ইয়েকে ঘুরছে পরিক্রমণ, মানে সূর্যকে চারিদিকে কতবার ঘুরছে সেটা 88 দিনেই হয়ে যায়, যেটা আমাদের লাগে 365 দিন সূর্যকে আবর্তন করতে। এর এত কম দিন কেন লাগে? কারণ এর তো সব থেকে কাছে, ওকে অনেক কম ঘুরতে হয়। হ্যাঁ, এটা সবচেয়ে কাছে। এটা যদি সূর্য হয় তাহলে এটা হচ্ছে একটা গ্রহ, আর এটা হচ্ছে আরেকটা গ্রহের হতে পারে। তাহলে এখানে বুধ হবে, এখানে শুক্র হবে, তো বুধ সবথেকে কম ঘুরবে না, ওই জন্য এর 88 দিনেই হয়ে যায়। এরপর হচ্ছে শুক্র, দ্বিতীয়। পৃথিবীর সব থেকে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের। এটা প্রায় পৃথিবীর আকারের সঙ্গে প্রায় বলা যেতে পারে এক। সূর্য থেকে দূরত্ব বলে দিয়েছে 10.7 কোটি কিলোমিটার, আবর্তন হচ্ছে 243 দিন, আর পরিক্রমণ হচ্ছে 225 দিন। এইটা একটু পয়েন্টটা দেখে রাখবে, এই দুটো আমি স্টার দিচ্ছি, কারণ এর আবর্তন গতি হচ্ছে 243 দিন, মানে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে, এরকম করে নিজের অক্ষের চারিদিকে ঘুরতেও সময় লেগে আছে 243 দিন। সেই জায়গায় পরিক্রমণ করতে সময় লাগছে 225 দিন। মানে আমাদের নর্মালি পৃথিবীর ক্ষেত্রে যদি দেখি, নিজের অক্ষের চারিদিকে ঘুরতে লাগছে 24 ঘন্টা, আর পৃথিবীকে ঘুরতে লাগছে 365 দিন। তাহলে বেশি কোনটা? পরিক্রমণটাই বেশি হওয়ার কথা, কারণ আমাদের 1 বছরে সূর্যকে পরিক্রমণ করছে। কিন্তু একমাত্র শুক্রের ক্ষেত্রে এক্সেপশনাল হচ্ছে, যেটা ওর পরিক্রমণটা সূর্যের চারিদিকে তাড়াতাড়ি ঘুরে যায়, কিন্তু নিজের অক্ষের চারিদিকে ঘুরতে এতটা সময় লেগে যায়। খুবই ধীর গতিতে এভাবে ঘোরে। ঠিক আছে, খুবই ধীর গতিতে। শুক্রটাই এক্সেপশনাল, ওই জন্য যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো আসার সম্ভাবনা বেশি, তাই আমি স্টার দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ। এটা হচ্ছে সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট।
উষ্ণতম গ্রহ হচ্ছে এটা। কেন না প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রয়েছে। নর্মালি যেহেতু সূর্যের সব থেকে কাছে কোন গ্রহ অবস্থিত? বুধ। তাহলে হাওয়া হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ বুধ। কিন্তু শুক্র হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ, দ্বিতীয় হওয়া সত্ত্বেও, সৌরজগতের দ্বিতীয়তম গ্রহ হওয়া সত্ত্বেও। কেন না এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, যেটার ফলে কার্বন ডাইঅক্সাইড হিট বাড়ায়, তাপটা বাড়িয়ে তোলে। ওই জন্য এখানে সব থেকে বেশি তাপমাত্রা। দূরত্ব দ্বিতীয় হলো সব থেকে বেশি তাপমাত্রা। এরপরে শুরু হচ্ছে পৃথিবী। পৃথিবীর কি কি বৈশিষ্ট্য রয়েছে? সূর্য থেকে দূরত্ব রয়েছে 15 কোটি কিলোমিটার, এটা হচ্ছে সূর্য থেকে মেইন দূরত্ব। এরপরে হচ্ছে গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের প্রাণের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটা মিনিমাম টেম্পারেচার থাকে সেটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে সৌরজগতের একমাত্র গড় যেখানে, একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। তাহলে আমরা জানি ওই জন্যই পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ। কেন প্রাণের অস্তিত্ব রয়েছে? কারণ এখানে জল এবং অক্সিজেনের উপস্থিতি রয়েছে তাই। নেক্সট দেখো আবর্তন। এটা আমরা জানি আবর্তন হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ এটাকে আমরা শর্টে বলা হয় 24 ঘন্টা। আমরা সুবিধার জন্য, নিজেদের হিসাবে সুবিধার জন্য এটাকে আমরা 24 ঘন্টা ধরে নিই। এরপরে দেখো পরিক্রমণ, অর্থাৎ সূর্যকে যদি পরিক্রমণ করছে তার কতটা সময় লাগছে। আবর্তন মানে হচ্ছে নিজে অক্ষের চারিদিকে ঘুরছে, আর পরিক্রমণ মনে হচ্ছে যেটা সূর্যের চারিদিকে ঘুরছে। কত লাগছে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটা এই 5 ঘন্টা থেকে 48 মিনিট 46 সেকেন্ড এটা অতিরিক্ত। এই অতিরিক্ত সময়টা হচ্ছে 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ারে চলে যায়। আমরা নর্মালি এইটুকু দিনটাকে আমরা সাধারণত 1 বছর মানে 365 ধরি, কিন্তু তোমাদেরকে পুরোটাই মুখস্থ করতে হবে। এখানে কিন্তু কোনো হবে না, এটা পুরোটাই তোমাকে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে অ্যাকিউরেট। এরপর হচ্ছে নীল গ্রহ, যেটা আগেই বলে দিলাম যে মহাকাশ থেকে নীল রং দেখা যায় এবং সেটা জলের উপস্থিতি বলেই এটাকে বলা হয় নীল গ্রহ। একমাত্র সৌরজগতের নীল গ্রহ হচ্ছে পৃথিবী। এরপরে আমরা দেখব মঙ্গল। সূর্য থেকে দূরত্ব, তার মানে এইটা কততম সৌরজগতের কততম গ্রহ? এটা হচ্ছে 3 নাম্বার, তৃতীয়। ঠিক আছে। এবার হচ্ছে মঙ্গল, এটা হচ্ছে 4 নাম্বার গ্রহ। কি বলছে? সূর্য থেকে দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। ওকে। এরপরে বলছে মাটিতে কি কি রয়েছে? প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড বা লোহা থাকায় এর দেখতে রং হচ্ছে লাল, তাই এটি লাল গ্রহ নামে পরিচিত, বা এটি তাই লাল গ্রহ। অর্থাৎ যেহেতু এখানে প্রচুর পরিমাণে লোহা অর্থাৎ ফেরাস অক্সাইড, এর রাসায়নিক নামটা হচ্ছে ফেরাস অক্সাইড, প্রচুর পরিমাণে থাকার জন্য এই গ্রহটার রংটা লাল। ওই জন্য আমরা এটাকে বলা হয় লাল গ্রহ। ঠিক আছে। তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতোই, তাই প্রাণের খোঁজ চলছে। তবে জানা গেছে যে এই গ্রহে এক সময় জল ছিল। এখনও মঙ্গল গ্রহ নিয়ে খোঁজ চলছে এবং সেখানে দেখা তাপমাত্রা যেহেতু আমাদের মতোই 15 ডিগ্রির কাছাকাছি, ওই জন্য এখানে প্রাণের খোঁজ করা হচ্ছে, যে কোনো নিশ্চয়ই কোনোভাবে কোনো প্রাণের যদি খোঁজ পাওয়া যায়। এবং সেটা প্রমাণও পাওয়া গেছে যে আগে নাকি এই গ্রহে জল ছিল, জলের উপস্থিত ছিল। এরপর হচ্ছে এর আবর্তন গতি, এটা প্রায় পৃথিবীর সমানে 24 ঘন্টা 37 মিনিট, আর পরিক্রমা হচ্ছে 687 দিন, মানে বেশ সময় লাগে ঘুরতে। এরপর হচ্ছে বৃহস্পতি। সবচেয়ে সৌরজগতের সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি, যেটা হচ্ছে পঞ্চম গ্রহ। অভিকর্ষ সব থেকে বেশি, অভিকর্ষ বল নিজের দিকে টানার যে ক্ষমতা গ্রহগুলো সেটা অনেক বেশি বৃহস্পতি, কারণ এই গ্রহটি অনেক বড় আকারে, অনেক বড়। সূর্য থেকে দূরত্ব কত? 77.8 কোটি কিলোমিটার। তাপমাত্রা হচ্ছে -50 ডিগ্রি সেলসিয়াস। এবারে তাপমাত্রাটা ধীরে ধীরে ঠান্ডার দিকে যাবে, কারণ সূর্য থেকে যথেষ্ট দূরে হচ্ছে, ওই জন্য তাপমাত্রাটা একটু কমবে। তো সেক্ষেত্রে রয়েছে -150 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে আবর্তন গতি। আবর্তন গতি এখানে বলছে 9 ঘন্টা 50 মিনিট হচ্ছে আবর্তন ঘুরে, এক পাক নিজের চারিদিকে ঘুরতে 9 ঘন্টার মধ্যে হয়ে যায়, এবং পরিক্রমণ করতে লেগে যায় 12 বছর। পৃথিবীকে অনেক 12 বছর লাগে, যেটা আমাদের অনলি 1 বছর লাগে সূর্যকে পরিক্রমণ করতে, আর সেক্ষেত্রে বৃহস্পতির পরিক্রমণ করতে সময় লাগে 12 বছর, যথেষ্ট সময় লাগে। এরপর হচ্ছে শনি। শনি হচ্ছে সূর্য থেকে গড় দূরত্ব রয়েছে 142.7 কোটি কিলোমিটার। তাপমাত্রা -184 ডিগ্রি সেলসিয়াস। আবর্তন 10 ঘন্টা। পরিক্রমণ 29 বছর, অনেকটাই সময় লাগে এটা, কারণ অনেকটাই দূরে অবস্থিত। এটা প্রায় ষষ্ঠ গ্রহ হচ্ছে শনি। ঘনত্ব জলের থেকেও কম, এবং ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টা বলয় রয়েছে। এইটা একটা আসে এখানে, এইটা একটু স্টার দিয়ে রাখবে, এক্সেপশনাল রয়েছে এখানে।
বলয়টা কোন গ্রহে দেখা যায়, সেটা হচ্ছে শনি। এই যে একটা ছবি দেওয়া আছে, এখানে সমস্ত ধূলিকণাগুলো ঘুরছে চারিপাশে, ধূলিকণা, বরফ, পাথরের টুকরো, এগুলো চারিপাশে ঘুরতে থাকে ক্রমাগত। ঘুরতে ঘুরতে একটা বলয়ের মতো দেখতে সৃষ্টি হয়েছে। ওটাকে বলা হয় যে বলয় কোথায় দেখতে পাওয়া যায়, উজ্জ্বল বলয় কোথায় দেখতে পাওয়া যায়। এবং কটি বলয় রয়েছে দেখো, 7টি বলয় রয়েছে, ঠিক আছে টোটাল। এরপর হচ্ছে ইউরেনাস। ইউরেনাস হচ্ছে সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিলোমিটার, এবং মিথেন গ্যাস বেশি থাকে, রং সবুজ। তাহলে এটা হচ্ছে 7ম গ্রহ, এবং এখানে কি রয়েছে, মিথেন গ্যাস বেশি রয়েছে, এই জন্য এর রংটা কি হচ্ছে, সবুজ। তাপমাত্রা 216 ডিগ্রি সেলসিয়াস, শীতলতম গ্রহ, এইটা একটু মনে রাখতে হবে, শীতলতম গ্রহ। সব থেকে শীতলতম, উষ্ণতম হচ্ছে শুক্র, আর শীতলতম হচ্ছে ইউরেনাস। এরপর হচ্ছে আবর্তন। আবর্তন এবং পরিক্রমণগুলো প্রায় 17 ঘন্টা, আর পরিক্রমণে সেটা প্রায় 84 বছর লেগে আছে। এই যে এক্সেপশনাল যেগুলো বলছি, যেমন শীতলতম, এখানে বলয়, তারপরে এখানে সব থেকে বড়, সব এগুলো আন্ডারলাইন করে নেবে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন সত্য মিথ্যাগুলো বেশি আসতে পারে। অভিকর্ষ কোন গ্রহে সব থেকে বেশি, বৃহস্পতির। এখানে মঙ্গলের ক্ষেত্রে বলতে লাল গ্রহ কাকে বলা হয়, কেন বলা হয় না, ফেরাস অক্সাইডের অবস্থান থাকে বেশি, অর্থাৎ লোহার বেশি অবস্থান থাকে। এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস, এক একটার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো ধরেই কিন্তু শর্ট কোশ্চেনটা দেবে। এরপরে নেপচুন গ্রহের বর্ণনা দেওয়া আছে। কি বলছে, মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকে, এর রং নীল। তাহলে এর রঙও নীল, ঠিক আছে, আমাদের নীল গ্রহের মতো। কিন্তু এখানে কিন্তু কোনো রকম জলের অবস্থানের জন্য নয়, মিথেন আর হিলিয়াম গ্যাস বেশি আছে বলে রংটা নীল। সূর্য থেকে দূরত্ব অনেকটাই, সব থেকে দূর বলা যেতে পারে লাস্ট 8ম গ্রহ। তো সেই জন্য এটা 449.7 কোটি কিলোমিটার রয়েছে। আর তাপমাত্রাও অনেক বেশি, সব থেকে বেশি, -214 ডিগ্রি সেলসিয়াস, না সব থেকে বেশি নয় যদিও। তারপরে রয়েছে আবর্তন। আবর্তন প্রায় 16 ঘন্টায় এক পাক ঘুরে যায় নিজের অক্ষের চারিদিকে, আর পরিক্রমা করতে প্রায় 165 বছর লেগে যায়। ওরা এক পাক সূর্যকে পরিক্রমা করে, যেহেতু এটা 8ম, ওই জন্য অনেকটা পথ ওকে অতিক্রম করতে হয়, ওই জন্য এতটা সময় লাগে। এরপরে বলছে যে বামন গ্রহ নিয়ে, মানে অ্যাকচুয়ালি আমরা জানি 9টা গ্রহ ছিল আগে, 9টা গ্রহ, কিন্তু একটা গ্রহকে গ্রহ হিসেবে গণ্য করা হয় না, ঠিক আছে, সেটাই হচ্ছে বামন গ্রহ। কি বলছে, একসময় প্লুটোকে সৌরজগতের 9ম গ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু 2016 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দিয়েছেন। কত খ্রিস্টাব্দে এবং কারা দিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানীরা 2006 সালে প্লুটোকে বামন গ্রহ আখ্যা দিয়েছেন, বা বলতে পারে কোন গ্রহকে বামন গ্রহ বলেছে এটাও বলতে পারে। তাহলে কিন্তু আমরা বলবো প্লুটোকে। নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না। তাহলে কি বলছে, এই যে নিজের গ্রহে মহাজাগতিক, এটাই হচ্ছে বামন গ্রহের বৈশিষ্ট্য, যে মহাজাগতিক কোনো বাইরে থেকে কোনো হঠাৎ কোনো উল্কাপাত হলে বা কিছু হলে সেটা কিন্তু সরানোর ক্ষমতা নেই। ওই জন্য কেন না, এতটাই ছোট, চাঁদের থেকেও ছোট। পরের লাইনে দেওয়া আছে, চাঁদের থেকেও ছোট প্লুটো সূর্যকে পরিক্রমণ করে 284 বছরে, 248 বছরে। তাহলে অনেকটা দীর্ঘ সময় ও পরিক্রমণ করছে, এবং সেটা এতটাই ছোট, চাঁদের থেকেও ছোট, ওই জন্য কিন্তু কোনো মহাজাগতিক বস্তু এলে সেই শক্তিটা নেই থামিয়ে দেওয়া, ওই জন্য ওটাকে বামন গ্রহ বলছে। এরপর আমরা দেখব উপগ্রহ কাকে বলে। কাকে বলে এখানে সংজ্ঞাটা দিয়ে দিয়েছে, যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদেরকে উপগ্রহ বলছে। ঠিক যেমন গ্রহগুলো কি করছে, নক্ষত্রের চারিদিকে ঘুরছে, এটা হচ্ছে নক্ষত্র, তার চারিদিকে গোল গোল করে গ্রহরা ঘুরছে, ঠিক সেরকম উপগ্রহ হচ্ছে গ্রহটা মাঝখানে থাকবে এবং তার চারিদিকে ঘুরবে, সেটা হচ্ছে উপগ্রহ। এবং উপগ্রহেরও গ্রহের মতো নিজস্ব আলো উত্তাপ কিন্তু ছাড়াই ওরা ঘুরতে থাকছে। তাও পৃথিবীর একমাত্র উপগ্রহ কি, চাঁদ। চাঁদ হচ্ছে একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে এর দূরত্ব কত লক্ষ কিলোমিটার, 3,84,000 কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। পৃথিবীর আয়তনের কত ভাগ, পৃথিবীর আয়তনের 4 ভাগের 1 ভাগের সমান চাঁদ। মানে পৃথিবী যদি 4 ভাগ হয়, তাহলে চাঁদ হচ্ছে 1/4 ভাগ, মানে 1 অংশ। পৃথিবী যদি 4 হয়, তাহলে চাঁদ হচ্ছে 1 অংশ, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ মানে। আচ্ছা, এবারে বলছে দেখো, বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর সঙ্গে কোনো জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে। চাঁদের অভিকর্ষ পৃথিবীর 1/6 ভাগ। অভিকর্ষ মানে চাঁদের, বলেছিলাম বস্তুগুলোকে, পৃথিবী কী করে, সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে, সেই আকর্ষণ বলটা খুব বেশি বলে এখানে আকর্ষণটা বেশি। কিন্তু চাঁদের অভিকর্ষ খুব কম, পৃথিবীর মাত্র 1/6 ভাগ, খুবই কম।
ওই জন্য কী হয়, যদি কোনো বস্তুর ওজন আমাদের এখানে যদি 6 কেজি হয় পৃথিবীতে, তাহলে চাঁদে সেটা হয়ে যাবে একদম 1/6 মানে যেটা কেটে দেখবে 1 কেজি হয়ে যাবে। ঠিক সেরকম কেউ যদি পৃথিবীতে একটু লাফায়, এখান থেকে ধরো সামান্য মতো লাফায় এত পর্যন্ত, তাহলে চাঁদে কিন্তু সেটা এতটা লাভ হয়ে যাবে, 6 গুণ বেড়ে যাবে চাঁদে। ঠিক আছে, তো এই জিনিসটা চাঁদের মধ্যে দেখা যায়। একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর যে 6 গুণ বেশি উঁচুতে লাফানো যায়। এটাই বলা আছে বইয়ে। চাঁদ তার আবর্তন এবং পরিক্রমণ শেষ করে প্রায় একই সময়। কতদিন? 27 দিন 8 ঘন্টায়। তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই। এটা একটা প্রশ্ন আসতে পারে যে কেন পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই, অন্য পিঠ দেখতে পাই না কেন? না, যখন এটা যদি পৃথিবী হয়, এটা চাঁদ, দুজন একসাথে ঘুরছে, দুজন নিজের অক্ষের চারিদিকে একসাথে ঘুরছে, সব সময় একসাথে যদি ঘোরে, ধরে নিয়ে এরকম করে দাগ দিই, ও হয়তো এরকম দুজনে এরকম কন্ডিশনে রয়েছে, তাহলে আর আবার ঘুরে যখন ও এখানে আসবে, তাহলে ওর দণ্ডটা এইদিকে বেঁকে গেল, মানে এইদিকে বেঁকলো একটু মতো, দণ্ডটা এইদিকে চলে এলো, তাই না, বেঁকে এখানে চলে এলো। তো তখন পৃথিবীরও কী হবে, পৃথিবীর অবস্থাটাও কী হবে, পৃথিবীর অবস্থা সেম এরকম হয়ে থাকবে। তাহলে সবসময় আমরা এক দিকটাই চাঁদে দেখতে পাবো, যতই ও ঘুরতে থাকবে আমরা চাঁদের কিন্তু এক দিকটাই দেখতে পাবো। কারণ কি, চাঁদ যে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে আর পৃথিবীর চারিদিকে ঘুরছে, দুটোই একই সময় শেষ করছে। ওই জন্য আমরা একটাই টাইম দেখতে পাবো। ঠিক আছে, এখানে কিছু উপগ্রহ দিয়েছে, আমি বলে দিচ্ছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে গ্রহের ভিত্তিতে দেওয়া আছে, যেমন পৃথিবীটা আমরা জানি। চাঁদ, মঙ্গলের দেওয়া আছে ডাইমোস ফোবস, এটা আসে ডাইমোস ফোবসটা, মঙ্গলের 2টি গ্রহ রয়েছে। আর বৃহস্পতি রয়েছে 700টা। এটা বলতে পারে যে সবথেকে বেশি গ্রহ কোন গ্রহে, উপগ্রহ, সবথেকে বেশি উপগ্রহ কোন গ্রহে রয়েছে, সেটা হবে উত্তর বৃহস্পতি। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তৈরি করা গেল। গ্যানিমিড, ইউরোপা, এগুলো হচ্ছে তার। গ্যানিমিডটা একটু রিডিং করে রাখবে, গ্যানিমিড, ইউরোপাটা। তারপর হচ্ছে শনিটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে শনিতে 53টা রয়েছে এবং সেখানে সবথেকে বড় হচ্ছে টাইটান, যেটা গোটা সৌরজগতের মধ্যে সবথেকে বড় উপগ্রহ হচ্ছে টাইটান। এর থেকে বড় কারোর উপগ্রহ নেই, কোনো গ্রহেরই উপগ্রহ এর থেকে বড় নেই। টাইটানটা হচ্ছে সবথেকে বড়, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইউরেনাসের রয়েছে 27টা, মিরান্ডা নাম একটা, নেপচুনের রয়েছে 13টা, টাইট্রন নাম একটা। এগুলো সবগুলো দেওয়া সম্ভব হয়নি, একটা করে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর একটা প্রশ্ন দিয়েছে এখানে বলেছে অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় যাদের আলোকিত অংশের বাড়া কমাকে চন্দ্রকলা বলা হয়। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে আমরা হয়তো ছবিতে ক্যামেরাতে এটা ধরা পড়ছে না, কিন্তু এখানে একদম কালো অংশতে একটা চাঁদ আঁকা আছে, দেখবে। এটা কোন সময়? এটা অমাবস্যা আমরা চাঁদ দেখতে পাই না। আর এটা হচ্ছে ফুল মুন, মানে পূর্ণিমাতে আমরা পুরো চাঁদটাকে দেখতে পাই, তাই না? তাহলে এই অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা, এই যে সময় চাঁদের যে বাড়া কমে, যে এখানে কমলো, এখানে এখানে একটু এলো, এখানে আর একটু এলো, তাই অর্ধেক এলো, অর্ধেকের বেশি এলো, এটা পুরোটাই এলো। এই যে বাড়া কমা, এইটাকে বলছে চন্দ্রকলা। ঠিক আছে। এরপরে বলছে একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলা হয় চান্দ্রমাস। একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমার একটা পার্থক্য থাকে, সেই সময়টাকে বলছে চান্দ্রমাস। চাঁদের সময় অনুযায়ী এটাকে বলছে চান্দ্রমাস। ঠিক আছে।